হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বা সিপি নিয়ে আলোচনা করব। তো সিপি আমাদের টপিকের নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম, নট সলিউশন, যেটার মধ্যে কমপ্লেক্সিটির একটা দিক থাকবে। স্পেশালি ইঞ্জিনিয়ারিং এ আমরা সেসব প্রবলেমগুলোকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলছি, যেগুলো কিনা কেপিএ ফ্রেমওয়ার্ক, which stands for নলেজ প্রবলেমস এন্ড অ্যাক্টিভিটিস ফ্রেমওয়ার্ক, দ্বারা জাস্টিফাইড। আমরা সামনে কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলসও দেখবো, যেগুলো কিনা আমরা রিলেট করে বুঝতে পারবো যে আমরা যে প্রজেক্টের উপর কাজ করছি সেটা সিপি হিসেবে জাস্টিফাই হয় নাকি হয় না। আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছি তাদের অবশ্যই সিপি সম্পর্কে একটা ফাউন্ডেশন এবং স্ট্রং নলেজ থাকতে হবে, কারণ আমাদের যে ফাইনাল ইয়ারের প্রজেক্ট বা থিসিস আছে সেটা অবশ্যই সিপি বেসড হতে হবে, নাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। আর সিপি জাস্টিফাই করার জন্য যে কেপিএ ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি আসছে ওয়াশিংটন অ্যাকর্ডের ডকুমেন্টেশন থেকে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কোয়ালিটি এনশিওর করে। আর ওয়াশিংটন অ্যাকর্ড বা চুক্তির যে স্ট্যান্ডার্ডগুলো সেটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে বেইট। আর সেই স্ট্যান্ডার্ডগুলোর অন্যতম একটা স্ট্যান্ডার্ড হলো যে অবশ্যই একটা রিয়েল ইঞ্জিনিয়ারকে সিপি সলভ করতে পারতে হবে। সিপি সলভ করার অ্যাবিলিটি অবশ্যই একটা রিয়েল ইঞ্জিনিয়ার থাকতে হবে, এবং সেই অ্যাবিলিটি যদি আমরা অর্জন করি তাহলে ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে থাকা 20+ সিগনেটারি কান্ট্রিজ উইচ ইনক্লুড ইউএসএ, ইউকে, সেসব কান্ট্রির মধ্যে গিয়ে আমরা গিয়ে নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে রেকগনাইজ করতে পারবো। সো ফর আইডেন্টিটি, ক্যারিয়ার পারপাস অ্যান্ড ইন্টারন্যাশনাল রেকগনিশন উই মাস্ট নো অ্যাবাউট সিপি। আচ্ছা, প্রবলেমটা ইঞ্জিনিয়ারিং হলে যে কমপ্লেক্স হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা একটা সিম্পল প্রবলেম আর একটা কমপ্লেক্স প্রবলেমের ডিফারেন্স এক্সাম্পলসের মাধ্যমে দেখি। থিঙ্ক অফ ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। একটাই বেসিক ফর্মুলা, লেন্থ ইনটু উইথ, একটাই কারেক্ট অ্যান্সার, অ্যান্ড নো কনফিউজ, উই আর অল হ্যাপি, রাইট? একটা অ্যান্সার। এখন যদি তোমাকে আরেকটা প্রবলেম বলে যে ঢাকা সিটির জন্য একটা ট্রাফিক সিস্টেম ডিজাইন করতে, এখন এই সিস্টেমে কিন্তু মাল্টিপল স্টেক হোল্ডার্স আছে, যেমন ড্রাইভার্স। প্রথম স্টেক হোল্ডার ড্রাইভার্স, আমাদের সিস্টেম ইউজ করে ড্রাইভাররা চাবে যাতে সবচেয়ে কম সময়ে তারা যাতে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। সেকেন্ড স্টেক হোল্ডার হতে পারে যে পথচারীরা, পেডেস্ট্রিয়ান, তারা চাবে যে তারা যাতে আমাদের সিস্টেম ইউজ করে ইনাফ টাইম পায় যাতে সেফলি রাস্তা ক্রস করতে পারে। দেন থার্ড স্টেক হোল্ডার হতে পারে যে ইমার্জেন্সি ভেহিকলস, তারা চাবে যে তারা যাতে যাতে কোনো রকমের ডিলে ফেস না করতে হয়, এবং তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় রাস্তার যাতায়াতের জন্য। এখন আমাদের এই তিন স্টেক হোল্ডারের মাঝে কিন্তু নিজের মধ্যে কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। সবাই প্রায়োরিটি চাচ্ছে এবং দুই পার্টি চাচ্ছে কম সময়ে রাস্তা গন্তব্যে পৌঁছাতে, আবার একজন পথচারী চাচ্ছে যাতে তাকে ইনাফ টাইম দেওয়া হয় রাস্তা ক্রস করার জন্য। সো এটা কোনো কিন্তু সিঙ্গেল সলিউশন নাই। আর এই সিস্টেমটা ডিজাইন করার জন্য ইউ রিয়েলি হ্যাভ টু গেট ইউর মাইন্ড টু ওয়ার্ক। এই প্রবলেমটা সলভ করতে যেমন আমাদের কোনো রকমের ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং লাগে নাই, বা প্রবলেম সলভিং লাগে না, বাট এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদের ওগুলো প্রয়োজন হয়েছে। তো একটা সিপি এক্সাম্পলের মাধ্যমে আমি দেখলাম যে সিপি বেসিক্যালি আমাদের রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের জন্য প্রিপেয়ার করে আমাদের। আমরা আগে দেখেছি কোনো প্রবলেম সিপি কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য কেপিএ ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হয়। এর মধ্যে 8টা নলেজ আছে, অ্যান্ড 7টা প্রবলেম অ্যাট্রিবিউটস আছে, এবং 5টা অ্যাক্টিভিটিস আছে। তোমার প্রবলেম সিপি নাকি সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে P1 অ্যাট্রিবিউটে থাকতে হবে, দেন আরেকটা পি লাগবে, সেটা P2 থেকে P7 যে কোনো একটা হলেই হবে, আর একটা অ্যাক্টিভিটি লাগবে, অ্যাটলিস্ট একটা লাগবে। এটা হচ্ছে তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট তোমার প্রবলেমটা সিপি হওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এসে নলেজ প্রোফাইলসে। এখানে তোমার সিপিটা সলভ করার জন্য তুমি এই 8টা নলেজ কোডের মধ্যে যে কোনো 3 থেকে 5টা তুমি চুজ করতে পারো। যদিও সিপির ফর্মুলাতে কোনো কে মেনশন নেই, বাট সিপিটা সলভ করার জন্য তোমার কী কী নলেজ টাইপ প্রয়োজন আছে তুমি সেই আঙ্গিকে তুমি হচ্ছে কোডগুলো মেনশন করে দেবা। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো যে তুমি লাইট সেন্সর বা আইটি সেন্সর ডিজাইন করবে, সেক্ষেত্রে ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, যেমন ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। অথবা তুমি ধরো যে অ্যালগোরিদম, তুমি অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি তুমি বের করবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার নলেজ মাস্ট লাগবে। অন্যদিকে ডেটাবেস কোয়েরিতে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা প্রয়োজন হয়, যেটা কিনা ম্যাথামেটিক্সের অংশ। এছাড়া এমএল মডেল ট্রেন করার জন্য তোমার কিন্তু ক্যালকুলাস, দেন লিনিয়ার অ্যালজেব্রা, দেন স্ট্যাটিস্টিক্স এগুলো লাগবে। এছাড়া ধরো যে কোনো সিস্টেম ডিজাইন করতে তুমি জ্যাঙ্গো ডেটাবেস ইউজ করছো, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা, তো এটা হচ্ছে K4 এর আন্ডার পড়বে, স্পেশালিস্ট নলেজ। আবার ধরো যে তুমি যে ডেটাবেসটা ডিজাইন করছো সেই ডেটাগুলো যাতে ইউজারের প্রাইভেট থাকে এবং সিকিউর থাকে, সেটা সেটা ইনশিওর করার জন্য তোমার সোসাইটাল এবং এনভায়রনমেন্ট এবং এথিক্যাল রোল সম্পর্কে জানতে হবে, সেটা কিনা আবার K7 এর মধ্যে পড়ে। তো যে কোনো 3 থেকে 5টা তুমি রেলেভেন্টকে তোমার প্রজেক্টের জন্য সিলেক্ট করবে। এখন আমরা আসি প্রবলেম অ্যাট্রিবিউটসে। তো আমরা সিপির ফর্মুলাতে দেখেছি P1 অবশ্যই থাকতে হবে, সেই সাথে অ্যাটলিস্ট একটা পি অথবা মাল্টিপল পি অপশন হিসেবে থাকতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা ট্রাফিক সিস্টেমকেই নেই। একটা রিয়েল লাইফ ওয়ার্কিং ট্রাফিক সিস্টেম তুমি যদি ডিজাইন করতে চাও, তাহলে কিন্তু তোমার সার্ফেস লেভেলের নলেজ নিয়ে আসলেই হবে না। প্রথমত তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ইনডেপথ নলেজ লাগবে, দেন রিয়েল টাইম ডেটা প্রসেসিং টেকনোলজি সম্পর্কে তোমার ইনডেপথ নলেজ লাগবে, দেন সেন্সর টেকনোলজি, বিভিন্ন পাথ অ্যালগোরিদম, এআই, বিভিন্ন সম্পর্কে তোমার ইনডেপথ নলেজ লাগবে। দেন গিয়ে তুমি হচ্ছে ট্রাফিক সিস্টেমটা ডিজাইন করতে পারবা। সো এই প্রবলেমটা P1 কে স্যাটিসফাই করছে। দেন ট্রাফিক সিস্টেমের জন্য কনফ্লিক্টিং স্টেক হোল্ডার নিয়ে, সেটা আমরা আগেই দেখেছি। দেন এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। ধরো যে তুমি পেমেন্ট সিস্টেমকে যদি স্পিডি করতে চাও, সেখানে তোমার টাইমটাকে মিনিমাইজ করতে হবে, বাট পেমেন্ট সিস্টেমকে যদি তুমি সিকিউরিটিও করতে চাও, তাহলে অনেকগুলো প্রসেসের মাঝখান দিয়ে তোমার যেতে হবে, যেটা কিনা টাইমকে বাড়ায়। P3 নো অবভিয়াস সলিউশন। এটা বেসিক্যালি মিন করছে যে একটা প্রবলেমের জন্য সবসময় একটা কনস্ট্যান্ট সলিউশন থাকবে না, রাদার ইট উড হ্যাভ মাল্টিপল সলিউশনস। আমরা যদি আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ে চিন্তা করি, ধরো যে ঢাকা সিটির মিরপুরে একটা পয়েন্টে সানডে যেরকম রোড রাশ থাকবে,
এবং যতগুলো ভেহিকলস থাকবে এবং যত পেডিস্ট্রিয়ান তাদের অ্যাক্টিভিটির জন্য বের হবে, অফকোর্স ফ্রাইডেতে অত বের হবে না। এছাড়া সেম পয়েন্টে ফেস্টিভ্যালের কারণেও ট্রাফিক ম্যানেজ করার জন্য আমাদের ডিফারেন্ট সলিউশন বা অ্যাপ্রোচে আঘাত হতে পারে। সো আমরা দেখতেছি একটা সেম প্লেসের জন্য কোনো অবভিয়াস বা কনসেন্ট সলিউশন নাই, রাদার মাল্টিপল সলিউশনস আছে। দেন P4 আনফ্যামিলিয়ার ইস্যুস, অর্থাৎ এমন সব প্রবলেম যেগুলি ফ্রিকোয়েন্টলি দেখা যায় না বা ফেস করা হয় না। এক্সাম্পল হিসেবে বলা যায় নতুন ধরনের সাইবার অ্যাটাক। যখন ম্যালিশিয়াস সাইবার হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাটাক করে, দে ট্রাই টু কাম আপ উইথ নিউ ট্যাকটিক্স এভরি টাইম। তাই ওই এনকাউন্টার প্রবলেমসগুলোর যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কম অথবা নেই, তাই আমরা তাদের P4 আন্ডারে ফেলতে পারি। দেন P5 আউটসাইড স্ট্যান্ডার্ড কোডস, প্রফেশনাল ইঞ্জিনিয়ার্সদের জন্য কিছু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোড অফ প্র্যাকটিস অর কোড অফ কন্ডাক্ট ফলো করতে হয়, যেমন এথিক্স কোড, বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ইন্ডাস্ট্রি গাইডলাইন্স। কিন্তু এমন সব প্রবলেম যদি ফেস করা হয় যেগুলি আমাদের এক্সিস্টিং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে আমাদের সলভ করতে হয়, তখন সেই প্রবলেমগুলোকে আমরা P5 এর আন্ডারে ফেলবো। ফর এক্সাম্পল, একটা সেলফ ড্রাইভিং কার যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন কার দোষ হবে? এখানে তো ড্রাইভারই নাই, রাইট? তখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এক্সিস্টিং ট্রাফিক লস অ্যান্ড ভেহিকল সেফটি স্ট্যান্ডার্ডগুলো কিন্তু কাজ করবে না। তখন আমাদের এটার বাইরে গিয়ে নতুন ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে আমরা অলরেডি P6 দেখেছি মাল্টিপল স্টেক হোল্ডার্স থাকে, এবং P7 এ ইন্টারডিপেন্ডেন্ট পার্টস। ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে হলো, ধরো যে ট্রাফিক সিস্টেমে একটা পার্ট যেটা কিনা রিয়েল টাইম ডেটা শো করে, সেটা যদি ম্যাল ফাংশন করে, সেক্ষেত্রে সেটা প্রসেস হয়ে যে সেন্সর টেকনোলজি যাবে, সেটাও ভুলভাবে ডেটা শো করতে পারে এবং ভুল সিগন্যাল দেখাতে পারে। তখন একটা কনফ্লিক্ট হয়ে কিন্তু অ্যাক্সিডেন্টস হতে পারে এবং আমাদের পুরো সিস্টেমটা কিন্তু ফেল হতে পারে। তো প্রত্যেকটা পার্ট কিন্তু একটার সাথে অপরটা কানেক্টেড। এছাড়া তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে আমাদের ট্রাফিক সিস্টেম ধরো যে একটা পয়েন্টে যদি ম্যাল ফাংশন করে, সেটা কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু অন্যান্য পয়েন্টেও কিন্তু বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে এফেক্ট করবে। সো আমাদের ট্রাফিক সিস্টেমের P1, দেন P2, P3, দেন P7, P6 এগুলোকে আমরা স্যাটিসফাই করছে। প্রত্যেকটা থাকতে হবে এমন না, P1 মাস লাগবে, এবং যে কয়টা পি আলোচনা করা হয়েছে যেগুলো মিলানো যায় ওগুলো আমরা গুলো দিয়ে দিব। এখন আমরা আসি অ্যাক্টিভিটিসে। এখানে 5টা অ্যাক্টিভিটিসের জন্য সিপি হতে হলে অ্যাটলিস্ট একটাই থাকতে হবে, মাল্টিপল থাকাটা অপশনাল। এখন সব মিলিয়ে আমাদের একটা আইডিয়াল কাউন্ট আছে, কেপিএ মিলিয়ে আমাদের 10 থেকে 14টা রাখার ট্রাই করবো, নাহলে ব্যাপারটা অনেক ক্লামজি হয়ে যায়। এছাড়া আমরা ট্রাই করবো যে আমরা ওই সব অ্যাক্টিভিটিগুলোই নাও যেগুলো আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করতেছি প্রজেক্টের থ্রুতে, আর যেগুলো ফিট ইন করে না ওগুলোকে আমরা জোর করে রাখবো না, রিজেক্ট করে দেবো। যেমন প্রবলেম অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে আমরা P1 তো মাস লাগবে, P2, P3, P6, P7কে আমরা রাখতে পারি, এগুলো আমাদের প্রজেক্টের সাথে সবচেয়ে বেশি যায়। এখন A1-এ বলা আছে ইউজ অফ ডাইভার্স রিসোর্সেস, যদি মাল্টিপল রিসোর্স থেকে আমরা জিনিসগুলো প্রসেস করতে হয় তাহলে আমরা A1 স্যাটিসফাই করে। আমাদের ট্রাফিক সিস্টেমের জন্য ক্যামেরা রয়েছে, দেন হচ্ছে বিভিন্ন সেন্সর টেকনোলজি রয়েছে, তো A1 আমরা নিতেই পারি। দেন A2-তে বলছে রিজলভ কনফ্লিক্টিং ইস্যুস, বিভিন্ন এক্সাম্পলও দেওয়া আছে এখানে। A3 হচ্ছে ক্রিয়েটিভ ইউজ অফ নলেজ বা ক্রিয়েটিভিটি ইউজ করলে A3-কে স্যাটিসফাই করবে। আমাদের সিপিটা যদি সিগনিফিকেন্ট কনসিকুয়েন্সেস ক্যারি করে, তাহলে আমাদের A4-কে স্যাটিসফাই করবে। যেমন একটা আমাদের আগেই দেখেছি, যদি ট্রাফিক সিস্টেমের একটা পার্ট ফেল করে তাহলে কিন্তু মাল্টিপল মানুষের লাইফকে এফেক্ট করবে অ্যাক্সিডেন্টসের মাধ্যমে, তো A4-কে আমরা নিতে পারি। দেন A5 যখন আমরা বিভিন্ন টেকনোলজি, আর্কিটেকচার, অ্যালগোরিদম এগুলোর মধ্যে থেকে চুজ করতে হয় এবং আমরা একটা চুজ করি, তখন A5-কে স্যাটিসফাই করবে। তো আমাদের সিপিটাকে সলভ করার জন্য যেসব অ্যাক্টিভিটি করতে হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ওই বেসিসে আমরা এগুলো সিলেক্ট করবো। তো ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে A1 আর A4-কে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। যদি আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমার এই 4টা নলেজ এটা আমরা চুজ করেছি বেসড অন আওয়ার ওয়ার্ক। দেন একটা জ্যাঙ্গো বেসড ই কমার্স প্ল্যাটফর্ম বানাতে আমার এই প্রবলেমগুলো হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলো হোল্ড করে। সো আমার হচ্ছে এই 4টা আমরা নিয়েছি, P1 তো মাস্ট লাগবে, আর এই প্রবলেমটা সলভ করতে আমার এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। সো আমরা এই 3টা নিয়েছি, আমাদের টোটাল হচ্ছে 7টা কেপিএ হয়েছে, P1 তো মাস্ট লাগবে। যদিও আমি আগে বলেছিলাম যে সবগুলো কেপি ইনক্লুড করে 10 থেকে 14টার মধ্যে থাকা ইজ আ ভেরি গুড রেঞ্জ, বাট ইট ক্যান ভ্যারি অ্যাক্রস ডিফারেন্ট সিপিস। আমরা অলওয়েজ ট্রাই করবো আমাদের প্রবলেমের সাথে যেগুলো অ্যাসপেক্ট ফিট হয় জাস্ট ওগুলোকে ইনক্লুড করতে। সো সেকেন্ড এক্সাম্পল, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এই নলেজগুলো এরিয়াগুলো লাগবে, আমাদের এই প্রবলেম অ্যাট্রিবিউটসগুলো আছে এবং এই অ্যাক্টিভিটিসগুলো ইনভলভ। সো একটা সামারি দিয়ে দিয়েছে যে ক্রিটিক্যাল ডিসিশনস, মাল্টিপল স্টেক হোল্ডার, কমপ্লেক্স মেডিকেল নলেজ ইন্টিগ্রেশন, এগুলোর জন্য আমাদের এই জিনিসটা সিপি। দেন আমি স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট অলরেডি আলোচনা করেছি, এই রিজনগুলোর জন্য এটা সিপি। দেন আমরা ক্যালকুলেটর অ্যাপ বানালাম, দেন একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো, একটা টু ডু লিস্ট বানালাম। এগুলো এই রিজনগুলোর জন্য কিন্তু সিপি না, কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু P1 ল্যাকিং আছে, ইনডেপথ নলেজ লাগে না বা কমপ্লেক্স অ্যাট্রিবিউটসগুলো লাগে না। সো এগুলোকে আমরা সিপি বলতে পারবো না। দেন একটা সিম্পল গাইড দিয়ে দিয়েছে যে কিভাবে আমাদের জাস্টিফাই করতে পারি সিপি হিসাবে।
P1টাকে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা P খুঁজতেছি, এই কোশ্চেনগুলো আস্ক করে, দেন আমরা হচ্ছে এগুলো খুঁজতেছি, এই কোশ্চেনগুলো আস্ক করে। দেন এখানে কয়েকটা কি অ্যাট্রিবিউট বলে দিয়েছে যে 10 থেকে 14টা ইজ আইডিয়াল, কেপি এ তিনটা সামেশন। দেন যেগুলো অ্যাপ্লাই করে না ওই সব অ্যাট্রিবিউটগুলো ফিট করে লাভ নাই, অবভিয়াসলি P1কে ভুলা যাবে না। আচ্ছা, আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব সেটাকে সিপি জাস্টিফাইড প্রজেক্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমাদের প্রজেক্টে যে ডকুমেন্টেশন থাকে সেখানে সিপি জাস্টিফিকেশন নামে একটা পার্ট ইনক্লুড করতে হয়, এবং সেই পার্টের মধ্যে সিপি জাস্টিফিকেশন টেবিল এন্ড একটা স্টেটমেন্ট থাকে। একটা সিপি জাস্টিফিকেশন টেবিলের এক্সাম্পল যেখানে আমরা দেখছি যে আমাদের প্রজেক্টের কেপিএ গুলোকে সিএলও, পিএলও, কোর্স লার্নিং আউটকাম এন্ড প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে ম্যাপিং করা হয়েছে। আমরা যে কোর্সের আন্ডারে প্রজেক্টটা বানাচ্ছি, এই সিএলও পিএলও গুলো আমাদের অলরেডি কোর্স আউটলাইনে ম্যাপড অবস্থায় থাকে, তো এই পোর্শনটুকু নিয়ে আমাদের কোনো কাজ নেই। স্টুডেন্টস যেটা করবে, তার প্রজেক্টের আন্ডারে যেসব কেপিএ আছে প্রত্যেকটা কেপিএ কে তাদের সিএলওর সাথে ম্যাচ করতে হবে। যেমন এখানে K2 সিএলও 1 পিএলও 1 এটার সাথে ম্যাপ হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে P6 সিএলও 6 এর সাথে ম্যাপ হয়েছে। এটা আমাদের সিএলও পিএলও বুঝে এবং আমাদের এই কেপিএ বুঝে সবগুলোকে ম্যাপ করতে হবে, এবং লাস্টে আমাদের বলে দিতে হবে স্টেটমেন্টে যে আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে এই কেপিএ গুলো কভার করেছি, সো আওয়ার প্রজেক্ট ইজ আ সিপি জাস্টিফাইড প্রজেক্ট। এখন আমরা আমাদের সুপারভাইজার দুইটা স্যারের দেওয়া একটা রিয়েল ডকুমেন্টেশন দেখে আমরা বুঝে নেব কীভাবে সিএলও পিএলওর সাথে কেপিএ ম্যাপিং করতে হয়। এখন যদি আমরা সিপি সেকশনে যাই, এখানে সিপির রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং এখানে একটা সিপি জাস্টিফিকেশন টেবিলের এক্সাম্পল দেওয়া আছে, যেখানে দেখতেছি যে আমাদের প্রজেক্টের প্রত্যেকটা কেপি এবং এ গুলো হচ্ছে সিএলও আর পিএলওর সাথে ম্যাপড। তো আমাদের অবশ্যই সিএলও আর পিএলও জানতে হবে, আর কেপিএ তো আমরা প্রজেক্ট এর নলেজ এরিয়াস দেন হচ্ছে প্রবলেম অ্যাট্রিবিউটস আর অ্যাক্টিভিটিস থেকে তো বের করে ফেলবো। তো আমাদের সিএলও পিএলও গুলো আমাদের অবশ্যই কোর্স আউটলাইন থেকে পাবো, সেখানে বের করার জন্য সোর্সে চলে যাই। পিও গুলো আমাদের লাগবে না মোটামুটি, এখানে নলেজগুলো দেওয়া আছে, অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে এবং অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, এবং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে সিএলও। এই কোর্সের আন্ডারে 6টা সিএলও আছে, এবং এই 6টা সিএলওর সাথে আমাদের যে কেপিএ গুলো ছিল আমাদের প্রজেক্টে সেগুলোকে ম্যাপিং করতে হবে। আর আমাদের কিন্তু সিএলও গুলো অলরেডি পিএলওর সাথে কানেক্টেড অবস্থায় থাকবে, এটা নিয়ে আমাদের কোনো চেঞ্জ করা যাবে না। সিএলও আর পিএলও গুলো অলরেডি ম্যাপড অবস্থায় আমাদের কোর্স আউটলাইন আমরা পেয়ে যাব। তো আমাদের কেপিএ গুলো সিএলওর সাথে ম্যাপ করলেই হয়ে যাচ্ছে, এবং আমাদের আরেকটা জিনিস মেনশন করতে হবে সেটা হচ্ছে জাস্টিফাইড টেবিলের এক্সাম্পলে। ফর এক্সাম্পল, আমাদের জ্যাঙ্গো ই কমার্স প্রজেক্টে আমরা এই ইয়োলোমার কাজগুলো করেছি। এখন আমরা যদি ফার্স্ট রোটা নেই কীভাবে এই কাজগুলো K2 এর সাথে কানেক্টেড সেটা দেখি। আমাদের ই কমার্স প্ল্যাটফর্মে যখন কোনো ডেটাবেস কোয়েরিকে হ্যান্ডেল করতে হয়েছে এবং যখন কোনো সার্চিং চলেছে, তখন অবশ্যই আমাদের সেটাকে এফিশিয়েন্ট করতে হয়েছে। সেই এফিসিয়েন্সিটা অ্যাচিভ করার জন্য আমাদের কিন্তু ম্যাথামেটিক্স এবং নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন হয়েছে। এছাড়া আমাদের প্রজেক্টে প্রাইসিং, ডিসকাউন্ট অথবা ট্যাক্স কাউন্ট বিভিন্ন জিনিসের হিসাব নিকাশ করতে হয়েছে অথবা ট্রানজ্যাকশন করতে হয়েছে, তখনও কিন্তু আমাদের ম্যাথামেটিক্স এবং নিউমেরিক্যাল অ্যানালিসিস প্রয়োজন হয়েছে। এছাড়া আমাদের কমার্সের প্ল্যাটফর্মে যখন আমাদের প্রোডাক্টের বিভিন্ন প্রাইসিং এবং ডিটেলস অ্যাড করতে হয়েছে, বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদের ক্যাটাগরাইজ করতে হয়েছে, তখন কিন্তু আমাদের ইনফরমেশন সায়েন্সের প্রয়োজন হয়েছে। সো এই অ্যাসপেক্টগুলো এই K2 এর সাথে জাস্টিফাই। এখন যদি আমাদের দেখতে হয় কীভাবে এই K2 নলেজ এরিয়াটা CL1 এর সাথে কানেক্টেড উইচ ইজ ম্যাপ টু PL1, তাহলে আমাদের কোর্স লার্নিং আউটকামে যেতে হবে। তো এটা আমরা সেটা কোর্স আউটলাইনে পাবো। এখানে CL1 এ বেসিক্যালি দেখানো হয়েছে যে CSC 302 কোর্সে স্যার আমাদের কী কী শেখাবেন। প্রথমেই ফাউন্ডেশন নলেজ অফ বেসিক প্রোগ্রামিং, যেটা এখানে পাইথন দিয়ে দেখানো হয়েছে, অ্যান্ড দেন ওয়েব ডেভেলপমেন্টের বেসিক শিখিয়ে আমাদের HTML CSS ফ্রন্ট এন্ডের জন্য, এবং ওপি কভার করে জ্যাঙ্গো দিয়ে আমাদের ব্যাকএন্ড করানো হয়েছে। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসেস ইউজ করে আমরা জ্যাঙ্গোতে ব্যাকএন্ডে মডেলস ডিফাইন করেছি, মডেলসগুলোকে স্ট্রাকচার্ড ওয়েতে রেখেছি এবং ইউজার ইনপুট নেওয়ার জন্য ফর্মস ইউজ করেছি। সেই সব অবজেক্টের উপরে বিভিন্ন ক্যালকুলেশনস করার জন্য আমরা ভিউসে বিভিন্ন ফাংশনসও ইমপ্লিমেন্ট করেছি। এখানে আমাদের ওপি ফর দ্য ব্যাকএন্ড is heavily reflecting K2 because K2 is reflecting the mathematical logical aspect happening in the backend and structured way of managing data through OP using information science. সো এই কারণে K2টা CL1 এর সাথে ম্যাপ which is also mapped to a PLO। তো প্রত্যেকটা কাজের জন্য আমরা যদি এভাবে ম্যাপিং করে ফেলি তাহলে আমাদের সিপি জাস্টিফিকেশন টেবিলটা রেডি হয়ে যাচ্ছে, এবং লাস্টে আমরা কি অ্যাড করবো, আমরা বলবো যে আমরা এই কেপিএ গুলো কভার করেছি, সেজন্য আমাদের প্রজেক্টটা সিপি জাস্টিফাইড প্রজেক্ট। লাস্টলি আওয়ার প্রেজেন্টেশন ওয়াজ supervised by our most honored and admired Durjoy sir, and I'm Joy, the voice behind this presentation, and I would like to thank my teammates Ashvik, Sharil, Pavel, Esha, and Niloy for making this video possible. And thank you everyone for watching.